তো যেটা বলছিলাম যে রোভিং ফ্রেমে আমাদের ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে রোভিং ববিন। সেই রোভিং ববিনটাকে আমরা নিয়ে আসি রিং ফ্রেমে এবং রিং ফ্রেম থেকে আমরা সবার ১ম হচ্ছে ইয়ার্ন পেয়ে যাই। তো এখন এই ইয়ার্নটা আমরা যখন পাচ্ছি এখানে কিন্তু আমাদের হচ্ছে আ কাজ শেষ না। বরঞ্চ আরো কিছু রিং ফ্রেম থেকে ইয়ার্ন পাওয়ার পরেও আমাদের বেশ কিছু কাজ বাকি থাকে। যেমন রিং ফ্রেম থেকে আমরা যে হচ্ছে ইয়ার্নটাকে পাই, এরপরে কিন্তু আমাদের হচ্ছে ওয়াইন্ডিং মেশিনে যেতে হয়। সেখানে একটা ইয়ার্নের বড় প্যাকেজ তৈরি করতে হয়। এরপরে আমরা হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের পরে অটোক্লেভ মেশিনে ইয়ার্নের মধ্যে কিছু ময়েশ্চার এপ্লাই করি। এরপর আমরা সেটাকে হচ্ছে আ কিছু ভিজুয়াল এক্সামিনেশন এ নিয়ে যাই। এরপর হচ্ছে আমরা প্যাকিং এর দিকে যাই। সুতরাং রিং ফ্রেমের পরেও বেশ কিছু কাজ বাকি থেকে যায়। তবে আমরা হচ্ছে যেই ইয়ার্ন বানানোর টার্গেটকে কেন্দ্র করে ইয়ার্ন 1 থেকে আ পড়া শুরু করেছিলাম যে বেইলকে ওপেন করা, ব্লো রুম থেকে শুরু করেছিলাম। সেই ইয়ার্নের সাথে আমাদের ১ম সাক্ষাৎ হয় হচ্ছে এখানে এসে রিং ফ্রেমে এসে। তো ইয়ার্ন বানানোর জন্য কিন্তু রিং ফ্রেমই একমাত্র মেশিন না, যেই মেশিন থেকে আমরা ইয়ার্ন পাই। রোভিং ফ্রেম চ্যাপ্টার পড়ার সময় আমরা বলেছিলাম যে রিং ফ্রেম ছাড়াও আরো কিছু মেশিন আছে। যেমন হচ্ছে রোটর ফ্রেম একটা মেশিন আছে। যে তারপরে হচ্ছে এয়ার ভর্টেক্স ফ্রেম একটা মেশিন আছে। এয়ার ভর্টেক্স স্পিনিং মেশিন একটা মেশিন আছে। আরো কিছু হচ্ছে ইয়ার্ন বানানোর জন্য মেশিন পাওয়া যায়। আ কিছু দিক আছে যেই দিক হিসাব করলে আমাদের কাছে বরঞ্চ মনে হবে যে রিং ফ্রেমের চাইতে রোটর কিংবা এয়ার ভর্টেক্স সেগুলাই হয়তো বেশি সুবিধাজনক বা সেগুলাই হয়তো বেশি ব্যবহার করা হয়। আমি ওই অন্যান্য স্পিনিং সিস্টেমের কিছু সুবিধার কথা বলি। যেমন হচ্ছে যদি আমরা বলি রিং ফ্রেমের আ কিছু সমস্যা, যেমন রিং ফ্রেমে আমরা যদি স্লাইভার থেকে ফিনিশার ড্রোন স্লাইভার থেকে কোণ কনভার্ট করতে চাই কোণে, তাহলে আমাদেরকে ৩ টা মেশিন ব্যবহার করা লাগবে। একটা হচ্ছে রোভিং ফ্রেম, একটা হচ্ছে রিং ফ্রেম, একটা হচ্ছে ওয়াইন্ডিং। কিন্তু এর বিপরীতে আমরা যদি হচ্ছে ড্রোন স্লাইভার থেকে ইয়ার্ন কোন পেতে চাই, তাহলে হচ্ছে রোটর ফ্রেমে কিন্তু একটা মেশিন ব্যবহার করলেই হবে, সেটা হচ্ছে রোটর। কারণ রোটর হচ্ছে স্লাইভারকে সরাসরি ইয়ার্ন কোণে কনভার্ট করে এবং আমরা যদি এয়ার ভর্টেক্স এর কথা বলি, তাহলে সেটাও কিন্তু এই কাজটা করে যে সরাসরি আমাদের হচ্ছে ফিনিশার ড্রোন স্লাইভারকে সরাসরি হচ্ছে ইয়ার্নের কোণে কনভার্ট করে ফেলে। সুতরাং এই দিক থেকে কিন্তু আমরা দেখতে পাই যে রিং ফ্রেমের চাইতে ওগুলার হচ্ছে সুবিধা বেশি। রিং ফ্রেমের আরো একটা অসুবিধা হচ্ছে যে রিং ফ্রেমের আ প্রোডাকশন স্পিড বা ডেলিভারি স্পিড খুবই কম অন্য ২ টার তুলনায়। মনে করে অ্যারাউন্ড 20 to 30 মিটার পার মিনিট। এর বিপরীতে কিন্তু অন্যান্য আ রোটর কিংবা এয়ার ভর্টেক্স এর কিন্তু স্পিড অনেক বেশি। আ প্রায় হচ্ছে 300 মিটার পার মিনিট, 400 মিটার পার মিনিট এরকমও হতে পারে। তো অনেক গুণ বেশি। তো এইগুলি থেকে এই কথাগুলি শুনে মনে হতে পারে যে রিং ফ্রেমের আসলে জায়গা কি এখনো বাকি আছে কিনা আমাদের স্পিনিং সেক্টরে। কিন্তু মজার ব্যাপার হলো এই সমস্যাগুলির পরেও রিং ফ্রেমটাই কিন্তু আমাদের হচ্ছে বহুল ব্যবহৃত হচ্ছে স্পিনিং সিস্টেম এবং এটাকে আমরা এখনো হচ্ছে ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম বলে থাকি। প্রশ্ন হচ্ছে কেন বলে থাকি? ১ম কারণ হচ্ছে আমাদের রিং ফ্রেমের কাউন্ট রেঞ্জটা অনেক হাই। আ অনেক হাই না বলে অনেক ব্রড বলা ভালো। কাউন্ট রেঞ্জটা অনেক ব্রড। ব্রড বলতে এই কারণে যে একদম ফাইনার হচ্ছে ইয়ার্ন থেকে শুরু করে বেশ কোর্সার ইয়ার্ন পর্যন্ত আমাদের হচ্ছে এখানে বানানো সম্ভব। ফাইনার ইয়ার্ন থেকে শুরু করে হচ্ছে কোর্সার ইয়ার্ন পর্যন্ত। যেমন আম আমরা যদি বলি রোটরে হচ্ছে আমরা 40 এনি ইয়ার্ন এর চাইতে ফাইনার ইয়ার্ন সাধারণত আমরা বানাতে পারি না। আর যদি আমরা হচ্ছে ইয়ের কথা চিন্তা করি, আ তোমার এয়ার ভর্টেক্স এর রেঞ্জটা একটুখানি হায়ার। ওখানে হচ্ছে আমরা 60 এনই পর্যন্ত হচ্ছে পাই। তো এই যে এই 40 এনই থেকে গিয়ে 60 এনই পর্যন্ত পাই আমরা। কিন্তু এর বিপরীতে রিং ইয়ার্ন কিন্তু আমরা অনেক ফাইনার ইয়ার্ন পাই। মোটামুটি হচ্ছে অ্যারাউন্ড 100 তোমার হচ্ছে এনি পর্যন্ত 120 আসলে 120 এনি পর্যন্ত ফাইনার ইয়ার্ন কমার্শিয়ালি হচ্ছে বানানো হয় রিং ফ্রেম দিয়ে। আর টেকনিক্যালি তো আরো ফাইনার পসিবল। আ কোর্সার এর দিকেও কিন্তু হচ্ছে একদম 0.5 এনি বা 1 এনি থেকে শুরু করে বানানো সম্ভব রিং ইয়ার্ন এ। এটা কিন্তু একটা অনেক বড় সুবিধা। এছাড়াও রিং ইয়ার্ন এ তোমার রিং ফ্রেম মেশিনে হচ্ছে প্রচুর পরিমাণ ডিজাইন ভ্যারাইটি নিয়ে আসা সম্ভব। সাইরো ইয়ার্ন, স্লাব ইয়ার্ন, তারপরে হচ্ছে ইনজেক্ট ইয়ার্ন, তারপরে হচ্ছে তোমার কমপ্যাক্ট ইয়ার্ন, কোর স্পান ইয়ার্ন আরো বেশ অনেক ধরনের হচ্ছে
ফ্যান্সি ইয়ার্ন আমাদের রিং ফ্রেমে বানানো সম্ভব। অর্থাৎ বেশ ভ্যারাইটি নিয়ে আসা সম্ভব। যেটা এয়ার ভর্টেক্স কিংবা তোমার অন্য রোটর ইয়ার্নের সম্ভব না। প্রপার্টির দিক থেকে চিন্তা করলেও হচ্ছে রিং ইয়ার্নের প্রপার্টিকে অপটিমাম বলা যেতে পারে। কারণ যদি আমরা স্ট্রেংথ এর বিচার করি তাহলে রিং ইয়ার্নের স্ট্রেংথ সবচাইতে বেশি, রোটরেরটা সবচাইতে কম। এয়ার ভর্টেক্স ইয়ার্নের হচ্ছে আ তোমার হচ্ছে স্ট্রেংথ কিছুটা রিং এর চাইতে কম। আবার যদি চিন্তা করি হেয়ারিনেস এ কিন্তু ভ্যালু ভালো পাওয়া যাবে হচ্ছে এয়ার ভর্টেক্স এর সবচেয়ে বেশি। পিলিং রেজিস্ট্যান্স কিংবা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এগুলো যদি চিন্তা করি তাহলে হচ্ছে এয়ার ভর্টেক্স এর সবচেয়ে ভালো পাওয়া যাবে রিং ইয়ার্নের তুলনায়। তারপরেও রিং ইয়ারের স্ট্রেংথ আবার অন্যদের চাইতে বেশি। এর জন্য মোটামুটি রিং ইয়ারের প্রপার্টিটাও কিন্তু অপটিমাম। এবং আরো কিছু সুবিধা আছে যেমন আমাদের রিং ফ্রেমের মধ্যে হচ্ছে এটা বেশ পুরনো একটা প্রযুক্তি। যদিও আগের চাইতে অনেক উন্নতি হয়েছে কিন্তু মূল প্রযুক্তির বয়স কিন্তু বহু বছর, ১৫০ বছর হবে হয়তো। ১৫০ বছরের কিছু বেশিও হতে পারে। তো এত বিশাল একটা সময়ের কারণে রিং ফ্রেম আসলে ব্যবহার করার সাথে সবাই খুব বেশি পরিচিত এবং সবাই এটার সাথে স্বস্তি বোধ করে। সবাই এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। এটাও আরেকটা হচ্ছে অ অনেক বড় কারণ। তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে যেই কারণগুলি আমি তোমাদেরকে বলেছি এই সমস্ত কারণে রিং ফ্রেমটাকেই আমরা হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে স্পিনিং সিস্টেম হিসেবে আখ্যায়িত করি অন্যান্যগুলির চাইতে কিছু সমস্যা থাকা সত্ত্বেও। কস্ট স্ট্রাকচারটা কেমন হতে পারে? আমাদের রিং ইয়ার্ন যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের যে মূলত যেই সেকশন গুলি লাগবে ব্লো রুম, তারপরে কার্ডিং, ড্রইং, রবিং ফ্রেম, রিং ফ্রেম এই সমস্ত সেকশন আমার লাগবে। এবং মেশিন ওয়াইজ যদি আমি চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি খরচ কিন্তু আমার হয়ে যায় হচ্ছে রিং ফ্রেম সেকশনে। এখানেই মেশিন কস্টের অ্যারাউন্ড 60% কস্ট হচ্ছে এখানে চলে আসে। ঠিক আছে? যে আমাদের এখানে এই রিং ফ্রেমের এখানে সবচেয়ে বেশি খরচ হয়। যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। ধরা যাক আমি আ মাঝারি মানের একটা স্পিনিং মিল বানাতে চাই। ৫০,০০০ স্পিন্ডেলের একটা মেশিন বানাতে চাই। তো এই ৫০,০০০ স্পিন্ডেলের জন্য যদি আমাদের বানাতে হয় তাহলে একটা রিং ফ্রেমের যদি আমরা ধরে নিই ১,০০০ স্পিন্ডেল, তাহলে ৫০,০০০ স্পিন্ডেলের বানাতে চাইলে আমাকে ৫০ টা রিং ফ্রেম লাগবে। কিন্তু এই ৫০ টা রিং ফ্রেমকে সাপোর্ট দেওয়ার জন্য আমার হয়তো ২ টা ব্লো রুম লাইন হলেই যথেষ্ট। ৮ টা থেকে ১০ টা কার্ডিং হলেই যথেষ্ট। ৩ টা থেকে ৪ টা ড্র ফ্রেম হলেই যথেষ্ট। এরকমই ৩ টা থেকে ৪ টা রোভিং ফ্রেম ৪ টা সর্বোচ্চ। ৪ টা রোভিং ফ্রেম হলেই আমার যথেষ্ট। কিন্তু রিং ফ্রেম কিন্তু লাগবে তখন ৫০ টা। অর্থাৎ প্রচুর রিং ফ্রেমে প্রচুর মেশিন লাগে, প্রচুর জায়গা দখল করে এবং খরচও এখানে সবচেয়ে বেশি। আ খরচে সবচেয়ে কম দেখানো হয়েছে ড্র ফ্রেমে মাত্র 4% কিন্তু যদি আমরা আবার ইভেননেস এর চিন্তা করি, তাহলে কিন্তু ড্র ফ্রেমটাই আসলে ইভেননেস এর জন্য সবচাইতে জরুরি মেশিন আমরা এটাকে বলতে পারি। এই হচ্ছে মোটামুটি কস্ট স্ট্রাকচার এর নিয়ে আলোচনা। কিন্তু যদি আমরা চিন্তা করি কোন একটা ইয়ার্ন যদি আমরা বানাই, সেই ইয়ার্নের পিছনে সবচেয়ে বেশি খরচ হলো কোথায়? সেই ইয়ার্নের পিছনে সবচেয়ে বেশি খরচ হলো কোথায়? র ম্যাটেরিয়াল এ, মেশিনে নাকি ল্যান্ড নাকি ইউটিলিটি কোথায়? আসলে তখন উত্তর হবে যে সবচেয়ে বেশি খরচ হয়েছে আমাদের ফাইবার পিছনে। মোটামুটি কোনো একটা ইয়ার্ন যদি তুমি $৩ পার কেজিতে বিক্রি করো তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এই $৩ যেই প্রাইসটা তুমি ধরছো, এখানে তোমার বানাতে গিয়ে প্রায় অ্যারাউন্ড 60-70% খরচ হয়ে গেছে ফাইবারের পিছনেই। কারণ হচ্ছে তোমার মেশিন এগুলি কিন্তু ফিক্সড কস্ট এর অন্তর্ভুক্ত। মেশিন, ল্যান্ড এগুলা। তুমি একবার যদি নিয়ে ফেলো তাহলে হচ্ছে আ বেশ একটা লম্বা সময় এটার সার্ভিস পাওয়া যাবে। কিন্তু ফাইবারের ক্ষেত্রে কিন্তু তা না। প্রত্যেকবার নতুন ইয়ার্ন বানানোর জন্য আমাকে নতুন ফাইবার কিন্তু আনতেই হচ্ছে এবং ফ্যাক্টরি প্রফিট এর জন্য ফাইবার ম্যানেজমেন্টটা খুব জরুরি। কারণ হচ্ছে যেই ফাইবার আ যত এভারেজ কোয়ালিটির ফাইবার দিয়ে যেই মিল যত এভারেজ কোয়ালিটির ফাইবার দিয়ে আপ টু দ্য মার্ক ইয়ার্ন প্রোডিউস করতে পারবে, তারাই সবচেয়ে প্রফিট মার্জিনে উপরের দিকে থাকবে। যেমন ধরা যাক কেউ হচ্ছে 20 এনি কার্ডেড ইয়ার্ন বানালো। তো কেউ একজন হচ্ছে খুব কেউ একজন রেগুলার ফাইবার ব্যবহার করে 20 এনি কার্ডেড ইয়ার্ন বানায় ফেললো। তার যে প্রফিট মার্জিন আর আরেক ভদ্রলোক হচ্ছে ইজিপশিয়ান ফাইবার নিয়ে আসছে খুব দামি। এরপরে 20 এনি কার্ডেড ইয়ার্ন বানালো। তার প্রফিট মার্জিন কিন্তু মোটেও থাকবে না এতটা বেশি একটা। কারণ সে ফাইবারে প্রচুর খরচ করে ফেলেছে। তো ফাইবার ম্যানেজমেন্ট এর এটা খুব একটা জরুরি বিষয়, জরুরি জায়গা যে আমাকে হচ্ছে যতটুকু সম্ভব ফাইবার কস্ট কমায় এনে আপ টু দ্য মার্ক কোয়ালিটির ইয়ার্ন বানাতে হবে। তাহলে প্রফিট মার্জিনটাও ভালো থাকবে। সুতরাং যেটা বলতে চাচ্ছি ফাইবারটা আ খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট আমাদের ইয়ার্নের জন্য।
তারপরে আমাদের রিং ফ্রেমের মেজর কিছু টাস্ক নিয়ে আমরা একটু মনে করিয়ে দেই। যে মূলত আসলে আমরা রিং ফ্রেমে কি কাজ করে থাকি। ১ম আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ড্র ফ্রেম ড্র ফ্রেম হচ্ছে আমরা তৈরি করি। ড্র ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের যেগুলি আমরা পাবো যে ড্র ফ্রেম আমরা সরি ভুল বলছি। রিং ফ্রেমের ১ম কাজ হচ্ছে ড্রাফট করা। ড্রাফট করা বলতে আমরা হচ্ছে যে ইয়েটা খুঁজে পাই এই আমরা হচ্ছে যেহেতু রোভিং এখানে আমরা ফিড দিচ্ছি এবং আমরা ডেলিভারি ম্যাটেরিয়াল হিসেবে হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়াল হিসেবে আমরা পাই হচ্ছে ইয়ার্ন। তো রোভিং থেকে ইয়ার্ন এ কনভার্ট করতে চাইলে আমাকে কিন্তু হচ্ছে ড্রাফট করাই লাগবে। সুতরাং ড্রাফটিং এটা হচ্ছে আমাদের সবার ১ম কাজ। ড্রাফটিং এর পরে আমাদের কাজ হয়ে দাঁড়াবে হচ্ছে টুইস্ট করতে হবে। কারণ রোভিংটাকে আমি যে ইয়ার্ন এ কনভার্ট করব, এরপরে তো ইয়ার্নটাকে নিয়ে আমাকে ফেব্রিক বানানোর দিকে মনোযোগ দিতে হবে। আর তখন থেকেই কিন্তু আমার স্ট্রেংথ এর খুব কাজে লাগবে। তো স্ট্রেংথ এর দিক থেকে স্লাইড টুইস্ট এ আসলে আর কুলাবে না। এখন খুব ভালো মতোই প্রপার টুইস্ট দিতে হবে আমাদের এই মেশিনে। তো টুইস্টিং তো আমার অবশ্যই লাগবে এই কারণে প্রপার টুইস্ট দিতে চাইলে। এবং সবার শেষে যেটা সেটা হচ্ছে ওয়াইন্ডিং। অর্থাৎ আমি যে ইয়ার্নটাকে বানাচ্ছি, এই ইয়ার্নটাকে তো একটা প্যাকেজের মধ্যে ইউনিফর্মলি পেঁচাতে হবে। তো এই কারণে আমাদের হচ্ছে ওয়াইন্ডিং করে ফেলা লাগবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ৩ টা কাজ ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং। এই ৩ টা কাজ কিন্তু আমাদের রোভিং ফ্রেমেও ছিল এবং মোটামুটি চিন্তার জায়গাটা একই রকম যে, যেই চিন্তা থেকে আমরা হচ্ছে রোভিং ফ্রেমের জন্য ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং এই ৩ টা কাজ সাব্যস্ত করেছিলাম। রিং ফ্রেমেও কিন্তু আমার ঠিক ওরকমই এই ৩ টা কাজকে আমার সামলে নেওয়া লাগবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আ রিং ফ্রেমের মূল কাজ, মেজর টাস্ক। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। নয়তো আমরা পরের টপিকে চলে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন? আচ্ছা। তাহলে কারো কোনো প্রশ্ন নাই। আমি পরের টপিকে চলে যাই। পরের টপিক হচ্ছে প্রিন্সিপাল অফ অপারেশন। তো প্রিন্সিপাল অফ অপারেশন বলতে এটা আসলে আমরা বুঝি যে আ আমাদের রিং ফ্রেমের ওয়ার্কিং প্রিন্সিপাল। যে রিং ফ্রেমের আমাদের কি কম্পোনেন্ট আছে এবং এই কম্পোনেন্ট গুলির মূল কাজ কি? তাদের কাজের ব্যাপারে জানা। যে এই কম্পোনেন্ট গুলির মূল কাজ কি? এটার ব্যাপারে জেনে নেওয়া। সবার ১ম এ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে আ রোভিং ববিন। রোভিং ববিন যেটা রোভিং ববিন তো আমরা চিনি সেটা হচ্ছে একটা প্যাকেজ মাত্র এবং এই প্যাকেজটা আমরা পেয়েছি হচ্ছে রোভিং ফ্রেম থেকে। রোভিং ফ্রেম থেকে আমরা এই প্যাকেজটা পেয়েছি। তো এই প্যাকেজটাই হচ্ছে রোভিং ফ্রেমের ডেলিভারি ম্যাটেরিয়াল এবং আমাদের রিং ফ্রেমের জন্য হচ্ছে ফিড ম্যাটেরিয়াল আমাদের এই প্যাকেজ। তো এই প্যাকেজের মধ্যে যে ম্যাটেরিয়ালটা পেঁচানো থাকবে সেটাই হচ্ছে রোভিং যেটা এখানে নাম্বার 2 তে দেওয়া আছে। যেমন এই প্যাকেজ থেকে এটা একটা রোভিং দেখা যাচ্ছে যে বের হয়ে আসছে। রোভিং ববিন এবং রোভিং নাম্বার 2। ৩য় নাম্বার হচ্ছে ববিন হোল্ডার। ববিন হোল্ডার অর্থাৎ রোভিং ববিনটা যে আমাদের রিং ফ্রেমে মাথার উপরে বসানো আছে। তো এই রোভিং ববিনটাকে ধরে রাখার জন্য তো কিছু একটা দরকার। তো আমাদের এখানে হচ্ছে একটা ববিন হোল্ডার ব্যবহার করা হয়। আ এই ববিন হোল্ডারের কাজই হচ্ছে এই রোভিং ববিনটাকে ধরে রাখা। এবং এখানে লক্ষণীয় একটা বিষয় হলো যে রোভিং ববিনকে আমরা রিং ফ্রেমে যখন বসাই, আ এটা কিন্তু একটা ব্যতিক্রমী এই কারণে যে হচ্ছে আ ফিড ম্যাটেরিয়াল রাখার জন্য আমার কোনো জায়গাই প্রয়োজন পড়ে না। অর্থাৎ এক্সট্রা কোনো ফ্লোর স্পেস কিন্তু আমাকে দখল করতে হচ্ছে না। যেই কাজটা আমাকে কিন্তু করতে হয়েছিল হচ্ছে যখন আমরা হচ্ছে ইয়ে করি, কি বলে? আ যখন আমরা হচ্ছে রোভিং ফ্রেমের কথাই যদি চিন্তা করি, তাহলে সেখানে কিন্তু আ রোভিং ফ্রেমের মেশিনের ঠিক পিছনে আমাকে ফিড প্যাকেজ অর্থাৎ স্লাইভার কোনগুলিকে রেখে দিতে হচ্ছিল। তো এই ঘটনাটা কিন্তু বেশ পরিমাণ জায়গা দখল করে। যে মেশিনের ফিড ম্যাটেরিয়ালকে যদি আমি ফ্লোর স্পেস এ রাখি। এই জায়গা ব্যতিক্রম হচ্ছে আমাদের রোভিং ববিন। কারণ রোভিং ববিন যখনই আমরা রিং ফ্রেমে রাখি তখন কিন্তু আলাদা করে আমাকে কোনো ফ্লোর স্পেস দখল করতে হচ্ছে না। এটাকে মাথার উপরে হচ্ছে ববিন হোল্ডারের মাধ্যমে ঝুলিয়ে রাখা সম্ভব।
এখন চলে আসো যে ববিন হোল্ডারটা কি এবং এটা কিভাবে কাজ করে? এটা নিয়ে আমরা কিছু কথা বলি। তো ভিডিওতে চলে যাই আমরা। এই যেমন এখানে আমরা হচ্ছে যেই ডিভাইসগুলি দেখতে পাচ্ছি ৬ টা লম্বা করে ঝুলানো আছে। এটাই হচ্ছে এগুলাই হচ্ছে একটা ববিন হোল্ডার। এখানে আমরা ৬ টা ববিন হোল্ডার দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মেশিনে আমরা ৬ টা রোভিং ববিনকে ফিট দিতে পারবো। তো এই যে ৬ টা ববিন হোল্ডার এখানে তারা কিভাবে কাজ করে? ৬ টা ববিন হোল্ডার প্রত্যেকটারই নিচের দিকে একটা হচ্ছে তোমার স্টেইনলেস স্টিলের একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে। এটা এটাকে বলা হয় হচ্ছে রিং। RING রিং। তো এই রিংটাকে যখন আমি উপরে উঠাই তখন হচ্ছে একবার উপরে উঠালে ২ টা হুক বের হয়ে আসবে। এই যেমন এই ছবিতে দেখো ২ টা হুক বের হয়ে আসছে। ঠিক আছে? আবার এটাতে দেখো ২ টা হুক বের হয়ে আসছে। এটাতে দেখো ২ টা হুক বের হয়ে আসছে। তো এই রিংকে যখন উপরের দিকে ধাক্কা দিব তখন হচ্ছে ২ টা হুক বাইরে বের হয়ে আসবে। এই ২ টা হুকই হচ্ছে রোভিং ববিনকে ধরে রাখে, নিচে পড়তে দেয় না। প্যাকেজ খোলার উপায় কি? প্যাকেজ খোলার উপায় হচ্ছে পরবর্তীতে আমি যখন আবারও প্যাকেজটাকে ধরে উপরের দিকে ধাক্কা দিব, অর্থাৎ এই রিংটাকে যখন হচ্ছে আমি ধরে উপরের দিকে ধাক্কা দিব, তখন ১ম ধাক্কায় তো হুক বের হয়ে আসছিল। ২য় ধাক্কায় হুক ভিতরে চলে যাবে। যে এই ছবিটাতে যেমন খেয়াল করো। এই মাঝখানের হুকটাতে কিন্তু এখন আর মাঝখানের এই ববিন হোল্ডারে কিন্তু কোনো হুক দেখা যাচ্ছে না। অর্থাৎ হুকটা ভিতরে চলে আসছে। এভাবেই রিংকে উপরে উঠালে আ একবার হুক বের হয়ে আসবে, আবার উপরে উঠালে হুকটা আবার হচ্ছে এই ২ টা হুক আবার ভিতরে চলে যাবে। এইভাবে হচ্ছে আমরা এটাকে কাজে লাগাবো। এজন্য ববিন হোল্ডার এই হুকের মাধ্যমে আমাদের মেশিনের যে রোভিং ববিন ছিল, সেই রোভিং ববিনকে তারা হচ্ছে ধরে রাখতে পারে ববিন হোল্ডার। যেমন আমরা এখন দেখব যে এই ভদ্রলোক তিনি আ এই ববিন হোল্ডারে রোভিং ববিনটাকে অ্যাটাচ করবেন। অর্থাৎ রোভিং ববিনটা কিন্তু এখন অ্যাটাচ হয়ে গেছে, এটা ঝুলতেছে। কেন? ওই যে আ হুক ২ টা হচ্ছে বাইরের দিকে বের করে রাখা এবং এই হুক ২ টা হচ্ছে রোভিং ববিনকে পড়ে যেতে দিচ্ছে না। ধরে রেখেছে। তো তিনি এখন এই রোভিং ববিন থেকে রোভিং বের করে নিয়ে আসলেন। আমরা আবারও আমাদের স্লাইডে চলে যাই। তাহলে আমরা ববিন হোল্ডার সম্পর্কে জানলাম যে ববিন হোল্ডারটা কি এবং সেটা কিভাবে কাজ করে। আ ৪ নম্বরে আছে হচ্ছে গাইড রেইল। গাইড রেইলটা হচ্ছে এই যে আ এই রোভিং ববিনের নিচেই আমরা একটা রডের মতো দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের গাইড রেইল। তো গাইড রেইলের আসলে কাজ কি? গাইড রেইলের ২ টা কাজ। গাইড রেইলেরকে আমরা ২ টা কাজে কাজে লাগাই। আ একটা হচ্ছে এখানে আমরা রোভিং ববিনকে গাইড রেইলের পিছন দিক দিয়ে কিন্তু নিয়ে আসলাম। এটা তো গাইড রেইল। গাইড রেইলের পিছন দিক দিয়ে হচ্ছে আমরা রোভিং ববিনটাকে নিয়ে আসলাম। তাতে করে হবে কি? তাতে করে হচ্ছে রোভিং এর মধ্যে একটা ইউনিফর্ম টেনশন কাজ করবে। এখানে যেমন দেখা যাচ্ছে যে রোভিংটাকে আমরা গাইড রেইলের পিছন দিক দিয়ে নিয়ে আসলাম। যার ফলে এই রোভিং এর মধ্যে একটা টেনশন রইলো। আমরা চাই যে একটা ইউনিফর্ম টেনশন নিয়েই রোভিংটা যেন ড্রাফটিং জোনের ভিতরে প্রবেশ করে। আরেকটা কাজ আছে। আ আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে তোমরা দেখেছো যে নাম্বার 4 তো গাইড রেইল। নাম্বার 5 হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এবং রিং ফ্রেমের ক্ষেত্রে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট বোঝা যাচ্ছে কিনা যে এই যে যেমন এটা বটম রোলার, এটা বটম রোলার, এটা বটম রোলার, এটা টপ রোলার, এটা টপ রোলার, এটা টপ রোলার। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে রিং ফ্রেমের ক্ষেত্রে ড্রাফটিং জোন কিন্তু মোটেও তোমার হচ্ছে হরাইজন্টাল লাইনের প্যারালাল এ থাকে না। বরঞ্চ কিছু অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন তার থাকে। অর্থাৎ তার মধ্যে কিছু না কিছু ইনক্লাইনেশন থাকে। তো ভূমির সমান্তরাল দাগের সাথে আ ড্রাফটিং জোন গুলি যেই কোণ ফর্ম করে সেটার মান হয় অ্যারাউন্ড 45 থেকে অ্যারাউন্ড 60 ডিগ্রি। ঠিক আছে? তো 50 থেকে 45 থেকে অ্যারাউন্ড 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে থাকে এই ড্রাফটিং জোনের মধ্যে।
তো এই ড্রাফটিং জোনটা যখন এই অ্যাঙ্গেলে বাঁকা করা অবস্থায় থাকে, তখন দ্বিতীয় যে সুবিধাটা আমি পাই সেটা হচ্ছে রোভিংটা এই নির্দিষ্ট অ্যাঙ্গেল নিয়ে ড্রাফটিং জোনের ভিতরে চলে যায়। অর্থাৎ ড্রাফটিং জোনে আমি যখন রোভিংটাকে ফিড দিব, তখন যেন ড্রাফটিং জোনের যে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করেই যেন রোভিংটা ড্রাফটিং জোনের মধ্যে যেন তাকে ফিড দেয়া হয়। এই জিনিসটাকে হচ্ছে এনশিওর করাটাই হচ্ছে গাইড রেইলের কাজ। তাহলে গাইড রেইলের ২ টা কাজ আমরা পেলাম। একটা হচ্ছে রোভিংটাকে একটা প্রপার টেনশনে রাখা, প্রপার টেনশনে রেখে তারপরে ড্রাফটিং জোনে রোভিংটাকে পৌঁছে দেওয়া, এবং দ্বিতীয়টা হচ্ছে ড্রাফটিং জোন যেরকম একটা ইনক্লিনেশন অ্যাঙ্গেল ফলো করে 45 থেকে 60 ডিগ্রি, আমি যখন ড্রাফটিং জোনের ভিতরে রোভিংটাকে ফিড দিচ্ছি তখন রোভিংটাও যেন সেম অ্যাঙ্গেল ফলো করেই ড্রাফটিং জোনে আসে। এই ২ টা জিনিসকে এনশিওর করাটাই হচ্ছে গাইড রেইলের কাজ। তারপরে যেটা ৫ নম্বর আছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটা এটা নিয়ে আসলে নতুন করে আমাদের কিছু বলার নাই। কারণ ড্রাফটিং নিয়ে তো আমরা রোভিং ফ্রেম চ্যাপ্টারের সময় বিস্তারিত কথা বলেছি। তো ১ম কথা হচ্ছে আসলে এখানে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটা একটা লাগবেই। কারণ হচ্ছে আমরা রোভিংকে ইয়ার্ডে যেহেতু কনভার্ট করতে চাই, রোভিংকে যেহেতু আমরা ইয়ার্নে কনভার্ট করতে চাই, সেহেতু অবশ্যই তো একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট আমার লাগবে। তো এটার কোনো ব্যতিক্রম ঘটানো যাবে না। তো আমাদের রোভিং ফ্রেমে যেরকম ড্রাফটিং জোনের তোমার রোলার ফরমেশনটা ছিল 4/4 রোভিং ফ্রেমে, আমাদের রিং ফ্রেমে কিন্তু এই ফরমেশনটা হচ্ছে 3/3। সাধারণত এটা এরকমই ফিক্সড। 3/3 অর্থাৎ উপরে ৩ টা টপ রোলার থাকবে আর হচ্ছে নিচে ৩ টা বটম রোলার থাকবে। এই ৩ টা টপ রোলার এবং এই ৩ টা বটম রোলার থাকবে 3/3 ড্রাফটিং জোনে। তো এই ড্রাফটিং জোনের ক্ষেত্রে কি কম্পোনেন্ট থাকবে? ঠিক আমরা এর আগে রোভিং ফ্রেমের ড্রাফটিং জোন পড়ার সময় যেই কম্পোনেন্ট গুলি নিয়ে আমরা কথা বলেছিলাম, ঠিক একই কম্পোনেন্ট গুলা আমার এখানে থাকবে। যেমন টপ রোলার, বটম রোলার, তারপরে হচ্ছে টপ অ্যাপ্রন, বটম অ্যাপ্রন, ক্রেডেল, নোজ বার, স্পেসার, কনডেন্সার সমস্ত কম্পোনেন্ট গুলি কিন্তু ঠিক রোভিং ফ্রেমের মতোই আমার হচ্ছে রিং ফ্রেমেও থাকবে। শুধু কিছুটা পার্থক্য হতে পারে আকৃতির দিক থেকে। রোভিং ফ্রেমে যেহেতু আমরা হচ্ছে স্লাইভার ফিট দিচ্ছি, তাহলে সেটা তো কিছুটা আকৃতিতে বড় হবেই ড্রাফটিং জোনের কম্পোনেন্ট গুলি। আর রিং ফ্রেমে যেহেতু আমরা হচ্ছে রোভিং ফিট দিচ্ছি, তো সেই ক্ষেত্রে রিং ফ্রেমের ড্রাফটিং আ কম্পোনেন্ট গুলি তো আকৃতিতে কিছুটা ছোট হওয়াটাই স্বাভাবিক। এই হচ্ছে মোটামুটি আমাদের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এর কথা। বাকি সব জিনিসপত্রগুলি সেইম। রোভিং ফ্রেমেরটাই কপি পেস্ট করে নিয়ে এসে এখানে রেখে দিলেই চলবে। সুতরাং এটা নিয়ে আর বাড়তি কোনো কথা বলার প্রয়োজন মনে করছি না। ৬ নম্বর যেটা ছিল, ৬ নম্বর হচ্ছে ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড মানে কি? এটার মানে হচ্ছে আ যে এই যে আ তো আমি ড্রাফটিং জোনের ভিতরে রোভিংটাকে পাঠিয়ে দিচ্ছি। এই ড্রাফটিং জোন থেকে রোভিংটা যখন বের হয়ে আসবে ইয়ার্নের মতো চিকন হয়ে, তখনই সেটাকে আমরা বলব ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। হ্যাঁ? সেটা তো আর রোভিং তো ড্রাফট হয়ে যখন বের হবে তখন তো আর রোভিং এর মতো মোটা থাকবে না। ইয়ার্নের মতো চিকন হয়ে যাবে। তো সেই ম্যাটেরিয়ালটাকে আমরা বলব হচ্ছে ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। এই হচ্ছে ৬ নম্বর পর্যন্ত। ৭ নম্বরটা হচ্ছে থ্রেড গাইড। আ এই যে এখানে একটা ছোট্ট গাইড দেখা যাচ্ছে, এটাই হচ্ছে থ্রেড গাইড। তো এখান থেকে তো আসলে বোঝা যাচ্ছে না, আমি একটা ভিডিওতে চলে যাচ্ছি থ্রেড গাইডটাকে দেখানোর জন্য। আর ৪ টা কম্পোনেন্ট এখানে দেওয়া আছে। থ্রেড গাইড, স্পিন্ডল, ট্রাভেলার এবং আরেকটা হচ্ছে রিং। এটাই ৪ টাই আমরা ভিডিওতে ইনশাআল্লাহ দেখে ফেলবো। ভিডিওতে যেতে তোমাদের যদি প্রশ্ন থাকে ১ থেকে ৬ এর মধ্যে যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু প্রশ্নটা করে ফেলো। যে কোনটা যদি না বুঝে থাকো, হ্যাঁ? তাহলে আমাকে একটু প্রশ্ন করো ১ থেকে ৬ এর মধ্যে। স্যার ড্রাফটিং জোনটা যদি ইনক্লাইন্ড না হয়ে ভার্টিক্যাল হতো তাহলে কি সমস্যা হতো কোনো? হ্যাঁ, সমস্যা অবশ্যই হতো। সেটা আমরা আরেকদিন আলোচনা করব। এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে যে কেন এটা 45 টু 60 ডিগ্রি ইনক্লাইনেশন থাকে। স্বাভাবিক উত্তর হচ্ছে এক লাইনে উত্তর দিতে গেলে জি, সমস্যা হতো। যেই কারণে এটাকে 45 থেকে 60 ডিগ্রি একটা ইনক্লাইনেশন এ রাখা হয় রিং ফ্রেমের ক্ষেত্রে। কি সমস্যা হতো এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলব। ওকে স্যার।
এই যে টপিক নাম্বার 17 এটা আছে ইনক্লাইনেশন অফ ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এটা যখন আমরা পড়বো তখন ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো। তো নাম্বার 4, হ্যাঁ আমরা 4 পড়ছিলাম, আমাদের একটা ভিডিও দেখার কথা ছিল। আচ্ছা, আমরা ভদ্রলোকের দিকে তাকায় থাকি সে কি করে। তো উনি করতে করতে আমরা ইনশাল্লাহ আমাদের যেই 4টা কম্পোনেন্ট দেখা বাকি আছে ওই 4টা কম্পোনেন্ট আমরা হচ্ছে দেখে ফেলবো। বাড়তি কিছুও চোখে পড়বে। তো এটা হচ্ছে ড্রাফটিং জোনের টপ ওয়েটিং আর্ম। এটা টপ ওয়েটিং আর্ম, টপ ওয়েটিং আর্মটাকে উপরে উঠানো, এই জন্য রোলার গুলি দেখা যাচ্ছে। এটা কিন্তু টপ রোলার, রাবার কোটেড টপ রোলার। প্রত্যেকটা টপ রোলারেরই ভিতরের সারফেসটা হচ্ছে স্টেনলেস স্টিল হলেও বাইরের সারফেসটা কিন্তু রাবার দিয়ে কোট করা থাকে, উপরে রাবার থাকে। তো তিনি হচ্ছে সবার প্রথম ম্যানুয়ালি আমাদেরকে ওই কাজটা করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্কারকে করে ফেলতে হয় মেশিন চালু করার আগেই। সেটা হচ্ছে ম্যানুয়ালি ড্রাফটিং জোনের ভিতরে রোভিংটাকে হচ্ছে রেডি করে রাখতে হয়। তো এখানে আমরা যে সাদা রঙের ছোট্ট একটা ডিভাইস দেখতে পাচ্ছি, এই ডিভাইসটাকে বলা হয় হচ্ছে কনডেন্সার। আমরা নিশ্চয়ই এর আগে রোভিং ফ্রেম যখন পড়ি তখন কনডেন্সার দেখেছি। তো সেই কনডেন্সারটা তো ছিল স্লাইভারের জন্য, তাই সেটা বেশ চওড়া ছিল। তো এটা তো হচ্ছে রোভিং এর জন্য, তাই এটা বেশ চাপা। প্রথমবার ম্যানুয়ালি করতে হবে, তারপরে তো মেশিন চলেই যাবে, চালু হয়েই যাবে। এখানে আরো দু একটা কম্পোনেন্টের সাথে একটু পরিচয় করায় দিই। যেমন এটা তো হচ্ছে বটম অ্যাপ্রন, তোমরা চিনতে পারছো হয়তো, যেহেতু এইটা স্টেনলেস স্টিলের, এটা বটম রোলার। আর বটম অ্যাপ্রনের সাথে আমরা মনে পড়ে কিনা নোজ বার থাকে বটম অ্যাপ্রনের সাথে। এখানে কিন্তু নোজ বারটা খুব ভালো করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এটা হচ্ছে বটম রোলার স্টিলের, যেটা চিকচিক করছে। এটা হচ্ছে বটম অ্যাপ্রন কালো রঙের, এটাও বটম অ্যাপ্রন। আর নোজ বার কোনটা? নোজ বার হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে নোজ বার। অর্থাৎ বটম রোলারের ঠিক সামনেই হচ্ছে ইয়ের ভিতরে, অ্যাপ্রনের ভিতরেই হচ্ছে নোজ বারটা থাকে। এটা একটা নোজ বার, একদম এই মাথা থেকে মেশিনের শেষ মাথা পর্যন্ত একটা লম্বা লাঠির মতো থাকবে আর কি। এটা নোজ বার, নাকের মতো বোচা, 3 কোণাকার। এটা হচ্ছে টপ ওয়েটিং আর্ম। টপ ওয়েটিং আর্ম দিয়ে টপ রোলার এবং বটম রোলারের মধ্যে উপযুক্ত সারফেস কন্টাক্টকে এনশিওর করতে হয়। কেন করতে হয়? কারণ মেশিন থেকে কিন্তু সরাসরি মোশন পায় হচ্ছে বটম রোলার। টপ রোলার সে তার ঘোরার জন্য পুরোপুরি ভাবেই হচ্ছে বটম রোলারের সারফেস কন্টাক্টের উপরে সে নির্ভরশীল। এখন যখন তিনি রান বাটন প্রেস করলেন, মেশিন কিন্তু চালু হয়ে গেছে। এই যে এটাও হচ্ছে টপ ওয়েটিং আর্মটা উপরের দিকে তুলে রাখা হয়েছে, বটম রোলার তো নিচে আছেই। আমাদের শুধুমাত্র এই একটার মধ্যেই ফাইবার দেওয়া হয়েছিল। তো রোভিং ববিন কিন্তু এখন চলছে। যেহেতু মেশিন ছাড়া হয়েছে তাই রোলার গুলি সব ঘুরছে। তো রোভিং ববিনটাও কিন্তু মানে প্রোডাকশনে
যাচ্ছে আরকি। রোলার ঘুরে, ঘুরে রোভিং ববিনটাকে সামনের দিকে পাঠাচ্ছে, ড্রাফট হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ড্রাফট হয়ে এটা তো বের হয়ে আসার কথা। কোন রোভিং কিন্তু বের হয়ে আসছে না বা রোভিং এর কোন ফাইবার কিন্তু বের হয়ে আসছে না। তো এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণটা হচ্ছে যেটা, এই ড্রাফটিং রোলারের নিচেই এখানে একটা সাকশন পাইপ ব্যবহার করা হয়েছে যেটা নীল রং দিয়ে দেখানো। এইটা। তো এই সাকশন পাইপের মধ্যে তোমার সাকশন পাইপের এখান থেকে একটা পাইপ বের হয়ে কানেক্টিং পাইপ গিয়ে এটা চলে গেছে হচ্ছে সাকশন পাম্পে। তো সাকশন পাম্প সবসময় হচ্ছে এয়ার সাকশন করতে থাকে, টেনে নিতে থাকে, বাতাস টেনে নিতে থাকে। তো সেই বাতাস টেনে নেওয়াটা এখান থেকে শুরু হয়। এই স্লট আছে এখানে কয়েকটা সাকশন স্লট, এই সাকশন স্লট দিয়ে শুরু হবে। যেমন হচ্ছে এখানে এটা একটা সাকশন স্লট দেখা যাচ্ছে। তারপরে এটা একটা সাকশন স্লট, এটা আরো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা একটা, অর্থাৎ যেখানেই টপ রোলার আর বটম রোলার একসাথে হয়েছে সেইখানেই একটা করে সাকশন স্লট বসানো। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে এখন মেশিন আমরা ছেড়ে দিলাম, আরেকটা উদ্দেশ্য আছে, ওটা একটু পরে বলছি। এই যে আমরা মেশিন ছেড়ে দিলাম, হিসাবে তো রোভিংটা এখন ড্রাফট হয়ে বাইরে এসে আকাশে বাতাসে ভাসার কথা, নোংরা করার কথা। কিন্তু টপ রোলার এবং বটম রোলার থেকে বের হয়ে সাথে সাথেই, যেহেতু এই সাকশন স্লট গুলি দিয়ে সাকশন চলছিল, সাথে সাথে এই ফাইবার গুলি সাকশনের কারণে এই সাকশন পাইপ হয়ে মেশিনের একটা চেম্বারে আটকে থাকে। অর্থাৎ এই রোভিংটা যদিও মেশিন চালু, কিন্তু রোভিংটা বাইরে বের হয়ে এসে হচ্ছে এনভায়রনমেন্টকে নষ্ট করার কোনো কারণ হিসেবে সে দাঁড়াতে পারে না। এখানে হচ্ছে আমরা সাকশন পাইপটা ব্যবহার করি এবং এই সাকশন পাইপের গায়ে যে ছোট, ছোট ছিদ্র সেগুলিকে বলা হচ্ছে সাকশন স্লট। এগুলির কাজ হচ্ছে রোভিংটাকে এবং ফাইবার গুলিকে, ড্রাফটেড ফাইবার গুলিকে নিজের মধ্যে নিয়ে নেওয়া। এগুলি হচ্ছে তার কাজ। তোমরা যদি এখানে এই জায়গাটায় খুব ভালো করে খেয়াল করো, এই রোলারের সাকশন স্লটে দেখবা যে ফাইবার চলে যাচ্ছে। খেয়াল করতে থাকো এই জায়গাটায় যে ফাইবার দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই যে এখানে এই ফাইবার যাচ্ছে। তো আমরা তাহলে সাকশন নিয়ে কথা বললাম। এরপরে আমরা হচ্ছে যেই কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, ওই যে নাম্বার 7 যেটা ইয়ার্ন গাইড, সেই ইয়ার্ন গাইডটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই হচ্ছে সেই ইয়ার্ন গাইড। এটা একটা, এটা একটা ইয়ার্ন গাইড, এর মাঝখানে ছোট ছিদ্র আছে। ইয়ার্নকে আমরা এই ছিদ্রের মাঝখান দিয়ে পাস করতে পারবো। আর ইয়ার্ন গাইডের পিছনে একটা ইউ শেপ যে ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, এটা এই ইউ শেপ ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে সাপোর্টিং আর্ম। সাপোর্টিং আর্ম, সাপোর্টিং আর্ম কি জন্য? কারণ আহ, তোমার হচ্ছে এই ইয়েটা তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ার্ন গাইডটা কিন্তু বেশ সামনে, মূল মেশিনের দেয়াল থেকে, এটা তো মূল মেশিনের দেয়াল, দেয়াল থেকে বেশ সামনে। তো এই সামনে নিয়ে আসার কাজটাই করে হচ্ছে সাপোর্টিং আর্ম। আর সাপোর্টিং আর্ম এবং হচ্ছে এই ইয়ার্ন গাইড দুইটাকে মিলে একসাথে বলা হয় হচ্ছে ল্যাপেট। সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড এই দুইটাকে মিলে একসাথে ল্যাপেট বলা হয়। ল্যাপেট বানান হলো LAPPET। তাদেরকে একসাথে ল্যাপেট বলা হয়। তাহলে এই যে আমরা যে ল্যাপেটটাকে হচ্ছে দেখতে পেলাম, তো আচ্ছা যাই হোক, তাহলে ইয়ার্ন গাইড আমরা বুঝে ফেলেছি। পরবর্তী টপিকের দিকে আমরা আগাই, পরবর্তী কম্পোনেন্টের দিকে আগাই। আচ্ছা খেয়াল করে দেখো, ভদ্রলোকের হাতে ঠিক এই জায়গাটায় খুব সূক্ষ্ম একটা কম্পোনেন্ট আছে। কি যেন একটা ছোট্ট একটা জিনিস আংটির মতো উনি ধরে রেখেছেন। এই যে এখানে
ওনার হাতে যেই ডিভাইসটা এটাকে বলা হয় হচ্ছে ট্রাভেলার। হ্যাঁ? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ছোট্ট, খুবই মানে সস্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। এটাকে বলা হয় হচ্ছে ট্রাভেলার। আর এই যে গোল চাকতির মতো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে স্টেনলেস স্টিলের চাকতি। উপরে অবশ্য ফিনিশিং থাকে অন্য মেটালের নিকেল কিংবা ক্রোমিয়ামের হচ্ছে ফিনিশিং থাকে। কিন্তু স্টেনলেস স্টিলের এই চাকতিটাকে বলা হয় হচ্ছে রিং। তাহলে এই গোল চাকতিটাকে বলা হয় হচ্ছে রিং। আর ভদ্রলোকের হাতে যেই ডিভাইস সেটাকে বলা হয় হচ্ছে ট্রাভেলার। তাহলে আমরা রিং চিনলাম এবং ট্রাভেলার চিনলাম। আর আরেকটা জিনিস আমরা চিনে ফেলবো এখন সেটা হচ্ছে স্পিন্ডল। আমাদের রোভিং ফ্রেমের মতো রিং ফ্রেমেও কিন্তু স্পিন্ডল থাকে এবং ২ মেশিনেরই স্পিন্ডলের কাজ একই। একই বললাম এই কারণে কারণ রোভিং ফ্রেমের কিন্তু স্পিন্ডল যেটা ছিল স্পিন্ডলের কাজ ছিল রোভিং ববিনকে ঘুরানো ওয়াইন্ডিং এর সুবিধার্থে। আমাদের এখানেও কিন্তু রিং ফ্রেমে ইয়ার্ন ওয়াইন্ডিং এর সুবিধার্থে রিং ববিনকে ঘুরাতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যেই ছবিটা দেখা যাচ্ছে এটা একটা ল্যাপ টাইপ রিং ফ্রেম মেশিন এবং এই মেশিনের মধ্যে ৩ টা হচ্ছে তোমার সবুজ রঙের রিং ববিন দেখা যাচ্ছে। এই রিং ববিনগুলির মধ্যে ইয়ার্ন পেঁচানো আছে। উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিছু পুরা উপরে উঠানো হয় নাই। মোটামুটি মাঝামাঝি জায়গাগুলিতে কিছু সাদা ইয়ার্ন দেখা যাচ্ছে কিছু। তো ইয়ার্ন ওয়াইন্ডিং এর জন্যও কিন্তু আমার এই রিং ববিনকে ঘুরতে হবে। এখন রিং ববিন যে ঘুরবে, তো এই রিং ববিন যখন ঘুরবে, সে তো একটা প্লাস্টিকের প্যাকেজ, সে তো নিজে ঘুরতে পারবে না। এইজন্য হচ্ছে কিছু ভার্টিক্যাল শ্যাফট ব্যবহার করা হয় যারা এই প্লাস্টিকের প্যাকেজগুলিকে ঘুরাবে। সেই ভার্টিক্যাল শ্যাফটের নাম হচ্ছে স্পিন্ডল। এবং একটা রিং ফ্রেমের ক্যাপাসিটি কত? রিং ফ্রেমটা কি ছোট নাকি বড়? স্পিনিং মিলটা কি ছোট নাকি বড়? তার প্রোডাকশন ক্যাপাসিটি কিরকম? এই জিনিসটা বোঝার জন্য উপায় হচ্ছে নাম্বার অফ স্পিন্ডল জিজ্ঞেস করা। হ্যাঁ, যেমন আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে ৫০,০০০ স্পিন্ডল। তার মানে তার কাছে যতগুলি রিং ফ্রেম আছে সবগুলি রিং ফ্রেমের মধ্যে টোটাল এরকম ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা এখানে যেরকম ৬ টা এরকম হচ্ছে ৫০,০০০ স্পিন্ডল ওই ফ্যাক্টরিতে আছে। তো একটা রিং ফ্রেমে স্পিন্ডল সংখ্যা বড়জোর হচ্ছে ১২০০, ১৫০০, ১৮০০ এরকম থাকতে পারে, ১৬০০ এরকম আরকি নির্ভর করে। ১০০০-১২০০ স্পিন্ডলের রিং ফ্রেম খুবই কমন। তো এখানে যেটা দেখা যাচ্ছে এই যে লোহার রড দেখতে পাচ্ছি আমরা স্টেনলেস স্টিলের যে রডটা দেখতে পাচ্ছি লোহা তো আসলে না, এইটাকেই বলা হয় হচ্ছে স্পিন্ডল। এইটারই কাজ হচ্ছে রিং ববিনকে ঘুরাতে থাকা। এই যে এই উপর থেকে শুরু করে এই যে নিচ পর্যন্ত পুরাটাই হচ্ছে স্পিন্ডল। তবে স্পিন্ডলের নিচের অংশটুকু কিন্তু ঘুরে না। এই যে নিচের অংশটুকু এরা কিন্তু ঘুরে না। ঘুরে কারা? এই উপরের হচ্ছে স্পিন্ডল ব্লেড। এই যে এটা উপরের স্পিন্ডল ব্লেডের যে অংশটা এই অংশটা হচ্ছে ঘুরে। আর ৩ টা স্পিন্ডল দেখতে পাচ্ছি। ৩ টাকে দেখতে পাচ্ছি না কারণ রিং ববিনকে এই স্পিন্ডলের উপরেই বসানো হয়। তো রিং ববিন যদি থাকে তার জায়গায় তাহলে স্পিন্ডল দেখবো কেমন করে? তো এইজন্য এখানে হচ্ছে আমরা কোনো স্পিন্ডল দেখতে পাচ্ছি না। এই ৩ টার ক্ষেত্রে। ওই ৩ টা স্পিন্ডল দেখা যাচ্ছে। তাহলে স্পিন্ডলের মূল কাজ কি? স্পিন্ডলের মূল কাজ হলো রিং ববিনকে মোশন পৌঁছানো। এরপরে হচ্ছে স্পিন্ডল নিয়ে কথা বলেছি, থ্রেড গাইড দেখিয়েছি তোমাদেরকে, ট্রাভেলার এবং রিং। রিং ট্রাভেলার ২ টাই দেখিয়েছি। তারপরে হচ্ছে কিছু আলোচনা আমাদের বাকি আছে। এই ভিডিওর সাথে আমরা আলোচনাটাকে এগিয়ে নিব। তো যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের রিং। আর মেশিনে ইয়ার্ন প্রোডাকশন চালু করার আগে এই রিং এর উপরে ট্রাভেলারকে বসিয়ে দিতে হবে। এখানে যেরকম ট্রাভেলারটাকে উনি বসানোর চেষ্টা করছেন। আর রিং এর মাঝখানে এই যে ভার্টিক্যাল লম্বা শ্যাফট যেটা আছে, হ্যাঁ? এই শ্যাফটটাকেই বলা হয় হচ্ছে স্পিন্ডল। এই শ্যাফটটাকেই বলা হয় হচ্ছে স্পিন্ডল। এবং স্পিন্ডলটা কিন্তু এখন ঘুরছে। এবং একটা স্পিন্ডেলের আরপিএম হতে পারে তোমার অ্যারাউন্ড হচ্ছে রোটেশন পার মিনিট হতে পারে। কমার্শিয়াল মেশিন যদি হয় তাহলে ১২,০০০, ১৫,০০০, ১৮,০০০ হতে পারে অনায়াসেই স্পিন্ডেল আরপিএম।
তো কম না কিন্তু। কারণ যদি আমি ১২,০০০ ও ধরি তাহলেও কিন্তু ১ সেকেন্ডে এই স্পিন্ডেলটা হচ্ছে নিজ অক্ষের চারিদিকে ২০০ বার ঘুরবে। যদি আমি ১২,০০০ ধরি আরকি। ১ সেকেন্ডেই সে ২০০ বার ঘুরবে। কিংবা যদি ল্যাপ টাইপ মেশিন হয়, ল্যাপ টাইপ মেশিন হলে তখন এই আরপিএম এর রেটটা কিছুটা কম থাকে। তখন মনে করো তখনও তোমার হচ্ছে এটা কত ৬,০০০, ৫,০০০ এরকম আরপিএম এ ঘুরবে। যদি ৬,০০০ ও হয় তার মানেও কিন্তু সেকেন্ডে সে ১০০ বার ঘুরছে। তো স্পিন্ডেলটাও এখানে এখন ঘুরছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। তো তিনি হচ্ছে ট্রাভেলারটা রিং এর উপরে পরানোর চেষ্টা করে যাচ্ছেন। এখন হচ্ছে আমরা যখন নতুন করে ইয়ার্ন প্রোডাকশন শুরু করতে যাব তখন অবশ্যই আমার এক্সট্রা কিছু ইয়ার্ন লাগবে। রিং যদি আমরা প্রোডাকশন শুরু করতে যাই তাহলে আমাকে কিন্তু এক্সট্রা কিছু ইয়ার্ন লাগবে। যেমন উনি একটা প্যাকেজ নিয়ে আসছেন বোঝানোর জন্য। তো সবার ১ম এ আমরা নিশ্চয়ই রিং এর এখানে এই ছোট্ট করে ট্রাভেলারটা দেখতে পাচ্ছি। ট্রাভেলারের নিচ দিকে ফাঁকা জায়গা থাকে। ১ম কাজ হচ্ছে ইয়ার্নটাকে ট্রাভেলার দিয়ে পরায়ে নিয়ে আসা। দেখো, ইয়ার্নটা ধরে এই যে ট্রাভেলারের মাঝখান দিয়ে ট্রাভেলারের নিচে একটু জায়গা থাকে। সেই দিক দিয়ে ইয়ার্নটাকে ট্রাভেলারের নিচ দিয়ে পাস করে দেয়া হলো। এখন ভদ্রলোকের হাতে হচ্ছে রিং ববিন। সেটা উনি স্পিন্ডেলে বসায় দিবেন। আচ্ছা। তার মানে হচ্ছে ইয়ার্ন প্যাকেজ থেকে সবার ১ম এ গেল ট্রাভেলারে। তারপর ট্রাভেলার হয়ে এই যে ইয়ার্ন গাইডের কথা আমরা যে বলেছিলাম, এই ইয়ার্ন গাইডটাকে ব্যবহার করা হবে। এই হয়ে গেছে কিন্তু। তার মানে দেখো প্যাকেজ থেকে ইয়ার্ন ১ম এ গেল ট্রাভেলারে এই জিনিসটা মনে রেখো যে প্যাকেজ থেকে ইয়ার্ন বের হয়ে যে ট্রাভেলার হয়ে তারপরে ইয়ার্ন গাইডে আসে। এরপরে এটাকে ড্রাফটিং জোনে ছেড়ে দেয়া হবে। ১ম বার উনি ব্যর্থ হয়েছেন। এই এখন হচ্ছে ড্রাফটিং জোনে ছেড়ে দেওয়া হলো। তো এই ড্রাফটিং জোনে ছেড়ে দেওয়ার ফলে যেটা হয়েছে আ খেয়াল করে দেখো যে এই ড্রাফটিং জোনের মধ্যে যেই ড্রাফটেড ফাইবার গুলি ছিল, ড্রাফটিং জোনের মধ্যে যেই ড্রাফটেড ফাইবার গুলি ছিল, এই ফাইবারের সাথে আমার নিচের প্যাকেজের যে ইয়ার্নটা, সেই ইয়ার্নের একটা পিসিং হয়ে গেল, একটা সংযোগ হয়ে গেল। তার মানে ক্রমাগত নতুন, নতুন ফাইবার আসবে আর এই ইয়ার্নের সাথে হচ্ছে টুইস্টেড হয়ে যোগ হয়ে যাবে এবং ইয়ার্নটা নিচে গিয়ে প্যাকেজের সাথে আটকে যাবে। এইভাবে চলতেই থাকবে। এই জিনিসটাকে বলা হচ্ছে পিসিং। এই যে আমরা জোড়া লাগায় দিলাম, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পিসিং। এবং এই পিসিং এর ফলে রোভিং গুলি কিন্তু এতক্ষণ ওই সাকশন স্লট এ চলে যাচ্ছিল। এখন কিন্তু আর সাকশন স্লট এ যাবে না। এখন তারা সোজা চলে গিয়ে এই ইয়ার্ন গাইড হয়ে প্যাকেজের গায়ে ইয়ার্ন হিসেবে জমা হয়ে যাবে। রোলার গুলির দিকে খেয়াল রাখতে পারো, বটম রোলার গুলির দিকে। কারণ দেখবা ফ্রন্ট রোলারটা সবচেয়ে জোরে ঘুরে, তারপরেরটা একটু কম, তারপরে ব্যাক রোলারটা অনেক কম। এখানে কিন্তু ইয়ার্ন পেঁচাচ্ছে, এখানে কিন্তু ইয়ার্ন আছে। কিন্তু খুব দ্রুত ইয়ার্নটা ঘুরতে থাকার কারণে আমরা তাকে দেখতে পাচ্ছি না। এবং ট্রাভেলারও কিন্তু আছে। কিন্তু খুব দ্রুত গতিতে ঘোরার কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে ট্রাভেলারটা কিভাবে টুইস্ট দেয়। ট্রাভেলারটা কিভাবে টুইস্ট দেয়। আ আমি আগেই বলেছিলাম যে ইয়ার্নের এক প্রান্ত কিন্তু নিচে আটকানো প্যাকেজের গায়ে, ইয়ার্নের আরেক প্রান্তটা হচ্ছে উপরের ড্রাফটিং জোনের সাথে আটকানো। এই যে এরকম। এই ড্রাফটিং জোনের উপরের প্রান্ত আর নিচের প্রান্তটা হচ্ছে তোমার ইয়ার্নের গায়ে। মাঝপথে ইয়ার্নটা কিন্তু প্যাকেজ থেকে বের হয়ে আগে গিয়েছিল ট্রাভেলারে। তারপরে ইয়ার্ন গাইডে, তারপরে হচ্ছে ড্রাফটিং জোনে।
তার মানে ইয়ার্নটা অবশ্যই ট্রাভেলারের সাথেও কিন্তু আটকানো। তাহলে যখন ভিডিওতে আমরা দেখলাম যে মেশিন চালু করলাম, তাহলে স্পিন্ডেল ঘুরলো। স্পিন্ডেল ঘুরলে কিন্তু প্যাকেজও ঘুরবে। আর প্যাকেজের ইয়ার্ন যেহেতু ট্রাভেলার হয়ে তারপরে আমরা ছেড়েছি উপরে, কাজেই প্যাকেজ ঘুরলে ইয়ার্নের টানে, টানে কিন্তু ট্রাভেলারটাও ঘুরতে শুরু করবে। তাহলে জিনিসটা কি হলো? জিনিসটা হলো ইয়ার্নের এক প্রান্ত উপরে ড্রাফটিং জোনে আটকানো, আর ইয়ার্নের নিচের প্রান্ত হচ্ছে নিচে প্যাকেজের গায়ে আটকানো। মাঝপথে হচ্ছে আ রিং করে সরি ট্রাভেলারটা কি করে? ট্রাভেলারটা রিং এর উপর দিয়ে দৌড়াদৌড়ি করে এবং এই দৌড়াদৌড়ি করতে, করতে সে ইয়ার্নটাকে ধরে এরকম ৪ দিকে হচ্ছে ঘুরায় নিয়ে আসে। এরকম ৪ দিকে হচ্ছে ইয়ার্নটাকে সে ঘুরাতে থাকে। রিং এর উপর দিয়ে দৌড়াতে, দৌড়াতে সেই ইয়ার্নটাকে ৪ দিক দিয়ে ঘুরাতে থাকে। ট্রাভেলারের এই একটা ফুল রোটেশন ইয়ার্নের মধ্যে একেকটা টুইস্ট তৈরি করে দেয়। সুতরাং এই কাজটা কিন্তু হচ্ছে রোভিং ফ্রেমের ক্ষেত্রে ফ্লায়ার করত। তাহলে রোভিং ফ্রেমের ক্ষেত্রে ফ্লায়ারের যেই কাজ, আমাদের রিং ফ্রেমের ক্ষেত্রে কিন্তু আ এই ট্রাভেলারের একই কাজ। তো ট্রাভেলারটা হচ্ছে আমাদের এখানে টুইস্টিং এলিমেন্ট। তো ট্রাভেলার দেখতে পাচ্ছ যে সবচাইতে খুবই, খুবই সূক্ষ্ম একটা কম্পোনেন্ট কিন্তু হচ্ছে এই ট্রাভেলার। কিন্তু তোর মেশিন কিনে আনার পরে যদি দেখা যায় যে ট্রাভেলার নাই তাহলে কিন্তু আর টুইস্ট দেওয়া হবে না, আমার ওই ইয়ার্ন বানানো হবে না। তো এই হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা আ কম্পোনেন্ট কিন্তু হচ্ছে এই ট্রাভেলার। আরেকটা কম্পোনেন্টের সাথে তোমাদেরকে এখানে পরিচয় করায় দিব। আমাদের নিশ্চয়ই রোভিং ফ্রেমের কথা মনে আছে যে রোভিং ফ্রেমের প্যাকেজ ছিল রোভিং ববিন। তো সেই রোভিং ববিনকে কিন্তু আমরা হচ্ছে যেটা করতাম আ ফুল প্যাকেজের উপর থেকে নিচ পর্যন্ত যেহেতু আমরা ওয়াইন্ডিং করেছি, তখন কিন্তু আমরা একটা ববিন রেল ব্যবহার করে প্যাকেজগুলোকে উপরে উঠাতাম এবং নিচে নামাতাম। ফ্লায়ার কিন্তু তার নিজের জায়গায় স্থির থাকতো। আমরা ববিন রেল ব্যবহার করতাম। ববিন রেলের উপরে সব ববিনগুলা থাকতো। ববিন রেল উপরে উঠা মানেই প্যাকেজগুলো উপরে ওঠা, ববিন রেল নিচে নামা মানেই প্যাকেজ নিচের দিকে নামা। এটাকে কাজে লাগায় হচ্ছে আমরা ফুল প্যাকেজের মধ্যে একটা ওয়াইন্ডিং ঘটাতাম। তো রিং ফ্রেমের ক্ষেত্রে যেটা হবে, রিং ফ্রেমে আসলে এরকম কোনো ববিন রেইল নাই কিন্তু একটা রিং রেইল আছে। আমি তীর চিহ্ন দিয়ে হচ্ছে যেই ফ্রেমটা হচ্ছে ইন্ডিকেট করেছি মেশিনের যে ফ্রেমটা, এই যে এই ফ্রেমটা, এই ফ্রেমে কিন্তু দেখো রিং বসানো। সমস্ত রিংগুলো কিন্তু এই ফ্রেমে বসানো। এই যে এটা একটা রিং, এটা একটা রিং, এটা একটা রিং, এটা একটা রিং। এই ফ্রেমগুলা কিন্তু আ এই এই রিংগুলা কিন্তু এই ফ্রেমটার মধ্যে বসানো। এই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে রিং রেইল। রিং ফ্রেমে কিন্তু প্যাকেজও উঠানামা করে না। এখানে কেবলমাত্র রিং রেইলটা উঠানামা করে। ঠিক আছে? আর রিং রেল উঠানামা করা মানেই কিন্তু রিং এবং ট্রাভেলার উঠানামা করা। সুতরাং এখানে আর হচ্ছে আ ববিন রেইলের প্রয়োজন হয় না। এখানে রিং রেলটা উপরে উঠে এবং নিচে নামে। যার ফলে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে আমার ইয়ার্নের ওয়াইন্ডিং কে এনশিওর করা হয়। এই মোটামুটি হচ্ছে আমাদের এখানে রিং রেইলের কাজ। হুম। রিং রেলটা কিন্তু উপরে উঠছে আস্তে, আস্তে। যাই হোক, এই মোটামুটি হচ্ছে আমাদের রিং ফ্রেমের কম্পোনেন্ট গুলি। তো আমার বলা আজকে আপাতত এখানেই শেষ। তোমাদের কাছে প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই তোমাদের ইয়েটা যেটা, এই ছবিটার দিকে তাকাও এবং হচ্ছে কম্পোনেন্ট গুলি দেখো। সবগুলি মোটামুটি মনে করতে পারো কিনা কোনটার কি কাজ। অবশ্যই ১০ টার বাইরে আমি আরো ২-১ টা কম্পোনেন্টের কথা বলেছি। সাকশন স্লটের কথা বলেছি, সাকশন পাইপের কথা বলেছি, রিং রেইলের কথা বলেছি। হ্যাঁ? তো একটু দেখে নাও মনে পড়ে কিনা। কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। আর যদি কোন প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে চ্যাট বক্সে আইডি লিখে লিভ নিতে পারো। আমার পক্ষ থেকে বলা শেষ। তোমরা প্রশ্ন করো। আর এখানে রিং এর কাজটা শুধু হচ্ছে ওই স্ট্যান্ডটাকে রাখা আর ট্রাভেলারটাকে ঘোরানো, এছাড়া আর তো রিং এর কোনো কাজ নাই। হ্যালো।
হ্যালো স্যার। আচ্ছা, রিং এর কাজ হচ্ছে মূলত ট্রাভেলারের কে ঘোরার জন্য একটা রাস্তা করে দেওয়া। রিংটা হচ্ছে ট্রাভেলারের রাস্তা। এই আমরা রিং এর উপর ট্রাভেলারটা বসাই, ট্রাভেলারটা রিং কে ধরে দৌড়াতে শুরু করে, টুইস্টে সহায়তা করে। এই হচ্ছে রিং এর কাজ। এবং এই রিং এর উপর ভিত্তি করে হচ্ছে মেশিনের নাম রিং ফ্রেম। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছো। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা।